ভাইপো দিনে ইনকাম করে কত? 9,000 টাকা। এটা শুধু বেতন। আর অনৈতিকভাবে কত টাকা ইনকাম করে সেটা হাইকোর্ট জানতে চেয়েছে ভাইপোর কাছ থেকে। অনৈতিকভাবে কত ইনকাম করে, ইলিগাল ওয়েতে। তাহলে ভাইপো প্রতিদিন ইনকাম করে কত? বেতন পায় 9,000 টাকা। দিদি কত পায়? 9,000 টাকা প্রতিদিন। তাহলে আমার মা কেন 1200 টাকা পাবে মাসে? এটা বৈষম্য নয়? তাহলে আইএসএফ পার্লামেন্টে গেলে এই যে বৈষম্য, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা, তিনি একজন মা, তিনি একজন দিদি, তাহলে তিনি পাচ্ছেন দিনে 9,000 টাকা আর আমার মা পাচ্ছে মাসে 1200 টাকা। এই বৈষম্য, এই প্রশ্নটাকে কে তুলবে? এই প্রশ্ন কি বিজেপি তুলবে? কখনোই তুলবে না, এ তুলবে আইএসএফ। তাহলে আমরা যদি পার্লামেন্টে যাই আর কি করব? আপনারা জানেন ইন্দিরা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, এখানে আপনাদেরকে 1.5 লাখ বা 1,80,000 টাকা দেওয়া হয়। এই 1,80,000 বা 1.5 লাখ টাকায় একটা ছাগল ঘরও তৈরি হয় না, একটা কুকুর ঘরও নির্মাণ করা যায় না। কিন্তু আজকে 2024 সালে মানুষকে দেওয়া হচ্ছে এই কুকুর ছাগলের ঘর ইন্দিরা আবাস যোজনার নামে। তাহলে আমরা কি করব? আমরা যদি পার্লামেন্টে যাই বলবো এই ঘর করতে হবে মিনিমাম 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা না হলে একটা ভালো ঘর নির্মাণ করা যাবে না। এই অবস্থা তুলতে পারবো কি সেটা আপনাদের উপর নির্ভর করছে। তাহলে আইএসএফ এর প্রতিনিধিদের পার্লামেন্টে যাও একান্ত জরুরি এই 85% মানুষের স্বার্থে। তাহলে আমরা বলবো ইন্দিরা আবাস যোজনা 6 লক্ষ টাকা দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন শুরু করা হয়েছিল বলা হয়েছিল যাদের ঘর নেই, গৃহ নেই, তাদেরকে ঘর দেওয়া হবে। বাস্তবে যখন ঘর দেওয়া হচ্ছে তখন বললো যার জমি আছে তার ঘর দেওয়া হবে, তাই তো? যার জমি আছে তার ঘর পাবে। তাহলে প্রথম কি বলা হয়েছিল? প্রথম কি বলেছিল? যে যার ঘর নেই তাকে ঘর দেওয়া হবে। আর এখন বাস্তবে কি হচ্ছে? যার জমি আছে তার ঘর দেওয়া হবে। তাহলে যার জমি নেই সে তো আরো বেশি গরিব। তাহলে আইএসএফ বলছে প্রতিটা পঞ্চায়েতের অন্তর্গত যে খাস জমি আছে সেই জমিতে আধুনিক বিল্ডিং বানানো হবে, বড় বড় ফ্ল্যাট করা হবে, সেই ফ্ল্যাট আপনাদের বিনা পয়সায় দেওয়া হবে। আইএসএফ এটা বলছে যাদের জমি নেই পঞ্চায়েতের আন্ডারে যে খাস জমি আছে সেই জমিতে আধুনিক বিল্ডিং হবে, আধুনিক ফ্ল্যাট হবে। মহাশয়, সিঙ্গাপুরের সরকার দেশের মানুষদের জন্য আধুনিক বিল্ডিং করেছে, সেখানে জলের ব্যবস্থা করেছে, তার পাশে মার্কেট তৈরি হয়েছে, তার পাশে স্কুল তৈরি হচ্ছে। অর্থাৎ গ্রামীণ ভিলেজে অল্টারনেটিভ ইকোনমিক তৈরি হবে, অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা হবে। আইএসএফ এটা বলছে যে গ্যারান্টি দিচ্ছে পঞ্চায়েতের আন্ডারে যে খাস জমি আছে সেখানে আধুনিক বিশ্বের যে ধরনের বিল্ডিং করা দরকার, যাদের জমি নেই তাদেরকে তাই করে দেওয়া হবে, প্রথমে তাদেরকে দেওয়া হবে। এই নাম হচ্ছে আইএসএফ। ধন্যবাদ। আমরা ভারতীয় নাগরিক, তো ভারত কিভাবে চলে একটা বই আছে, সেই বইটার নাম ভারতীয় সংবিধান। লিখেছেন অনেকজনের মতামত, একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল, ডিবেটের মধ্যে দিয়ে লেখা হয়েছে। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ ওই সংবিধান প্রণেতা হলেন বাবা সাহেব আম্বেদকর। তো আজকের বাবা সাহেবের আম্বেদকরে যে অধিকারগুলো দেওয়া আছে সেই অধিকারগুলো যদি একদিনের জন্য লাগু করা হয়ে যায়, ভারতবর্ষে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে আমার ভারতবর্ষ। আজকে আমরা রাজনৈতিকভাবে স্বাধীনতা পেয়েছি ব্রিটিশদের কাছ থেকে। এই রাজনৈতিক ক্ষমতা ট্রান্সফার হয়েছে, ট্রান্সফারটা কাদের হাতে হয়েছে? তারা কি দেশটাকে ঠিকভাবে চালাতে পারছে? আজকের প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। আজকের ভারতবর্ষ 75 বছর হয়ে গেল স্বাধীনতা। আমাদের পরে যে সমস্ত দেশ এশিয়ার তারা স্বাধীনতা পেয়েছিল তারা কোন জায়গায় পৌঁছেছে একটু দেখে নেওয়া যাক। 1 মিনিট। আমাদের ভারতবর্ষ 1947 সালের 15 আগস্ট স্বাধীনতা পেয়েছে। আমাদের পাশের দেশ বাংলাদেশ 1971, আমাদের চীন 1949, সিঙ্গাপুর 1965 সালে স্বাধীনতা পেয়েছে। আজকের আমার ভারতবর্ষ তাহলে এদের থেকে সবার আগে স্বাধীনতা পেয়েছে। তাহলে এবার দেখে নেওয়া যাক আমাদের দেশের মানুষের গড় আয় কত। একজন ভারতীয় মানুষ কত ইনকাম করে পার অ্যানাম, অ্যানুয়াল ইনকাম অব ইন্ডিয়ান।
একজন ভারতীয় মানুষ কত ইনকাম করে অন্য অন্য দেশের তুলনায়। যখন দেশের তুলনা করতে হয় তখন অন্য অন্য দেশের তুলনা করতে হয়, তাদের দেশের জিডিপি কত, তাদের দেশের ন্যাশনাল ইনকাম কত, তাদের দেশের মানুষের গড় আয় কত। আজকের আমার ভারতবর্ষের জাতীয় আয় এবং সেই আয়টাকে সমস্ত জনগণকে দিয়ে ভাগ করলে হয় মাথা পিছু আয়। তাহলে একজন ভারতীয় ইনকাম করে 1,13,000, বাংলাদেশের মানুষ ইনকাম করে 1,25,000, চায়নার একজন মানুষ ইনকাম করে বছরে 12 লক্ষ টাকা, সিঙ্গাপুরের একজন মানুষ ইনকাম করে বছরে 65 লক্ষ টাকা। আজকের ভারতের একজন মানুষ ইনকাম করে 1,13,000। এর দ্বারাই বোঝা যায় ভারতবর্ষ যখন স্বাধীনতা পেয়েছিল তারপরে ঠিকঠাকভাবে দেশ কোনো সরকার চালাতে পারেনি। না পেরেছে কংগ্রেস সরকার, না পেরেছে যুক্তফ্রন্ট, না পেরেছে আদার্স গভর্নমেন্ট। তারা কিন্তু আমাদের ভারতের জাতীয় আয় বা মানুষের আয় বৃদ্ধি করতে পারেনি। সে জায়গায় অন্য অন্য দেশ যারা স্বাধীনতা পেয়েছিল আমাদের পরে, তারা কিন্তু অনেক এগিয়ে গেছে। তাহলে সমস্যাটা কোথায়? ভারতের প্রতিটি মানুষের যদি আয় না বৃদ্ধি হয় তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে না। আয় হচ্ছে মূল চাবিকাঠি। দেশটা কত উৎপাদন করবে, কিভাবে তাদের উৎপাদন ডিস্ট্রিবিউশন করবে, এই সিস্টেমটা যদি ঠিকঠাক না থাকা যায় তাহলে দেশের মানুষ দিনের পর দিন গরিব হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, দাস হয়ে যাবে। যেমন কোম্পানি রাজত্ব আমাদের ভারতবর্ষে চলেছিল, তেমনি মোদিজির নেতৃত্বে আদানি আম্বানি কোম্পানি আবার কিন্তু ফিরে আসছে, আমাদেরকে কিন্তু দাস বানিয়ে ছাড়বে। কারণ আমাদের মানুষের বেঁচে থাকতে গেলে যে একটা সম্মানের সাথে বেঁচে থাকতে গেলে একটা ইনকাম দরকার, সেই ইনকামটা কিন্তু কোনো ভারতীয়, প্রায় 98% ভারতীয় সেই জায়গায় পৌঁছাতে পারেনি। সেই জন্য আমাদের শ্রদ্ধেয় আমাদের আইএসএফ এর একমাত্র বিধায়ক, যিনি বিধানসভার একজন নক্ষত্র, তিনি বারবার বলছেন মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু করা। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট কি? এটা একজন মানুষ আনঅর্গানাইজ সেক্টরে বা ক্যাজুয়ালে বা অন্য ভাবে দেশের যারা পরিষেবা দিচ্ছে তাদের বেঁচে থাকার জন্য সম্মানের সাথে ন্যূনতম মজুরি, অর্থাৎ ওই টাকা নিচে গেলে ওই ফ্যামিলিটা বা ওই যুবকটা বা ওই যুবতী তার ঘরের খরচাপাতি চালাতে পারবে না, সেটাকে বলা হয় মিনিমাম ওয়েজেস অ্যাক্ট। তাহলে এই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট চালু হলে আমাদের পশ্চিমবঙ্গে কারা বেশি উপকৃত হবে? আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ। কারণ আমাদের এই সেকশনের মধ্যে বেশিরভাগই লোকজন নয় সিভিক পুলিশে আছে, নয় আইসিডিএস এর দিদিমণি হয়ে আছে বা অন্য ক্যাজুয়াল ওয়ার্কে যুক্ত আছে। তাহলে আমাদের বিধায়ক সাহেব যেটা বলছেন যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট আমরা চালু করব, যদি পশ্চিমবঙ্গে কোনোদিন আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা মিনিমাম একটা যে আর্নিংস দরকার সেই আর্নিংসটা আমরা কিন্তু গ্যারান্টি দেব। তাহলে দেশকে উন্নত করতে গেলে, এগিয়ে নিয়ে যেতে গেলে দেশের নাগরিকের আয় বৃদ্ধি প্রথম শর্ত। প্রথম শর্ত দেশের মানুষের আয় বৃদ্ধি করতে হবে। তাহলে আয় বৃদ্ধির যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার নিয়েছে আমরা একটু আলোকপাত করি। ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল তারপরে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। যারা যারা আছেন WBCS পড়েছেন বা পুলিশের অফিসার আছেন বা যারা মাস্টারমশাই আছেন, যারা ইকোনমিক্স নিয়ে পড়েছেন, আমি WBCS বা যারা IAS ইকোনমিক্স ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে চাই, আমি পড়াই, তো তাদেরকে বলছি এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জাতীয় সম্পদ তৈরি করা হয়েছিল। জাতীয় সম্পদ কি না? রেল, NTPC, বিদ্যুৎ শিল্প, কয়লা শিল্প, সেই শিল্পগুলো